নমস্কার। গত বৃহস্পতিবার 15 তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়ার রানাঘাট শহরের সুব্রত ঘোষ অত্যন্ত মর্মান্তিকভাবে তিনি এভারেস্ট জয় করে সামিট থেকে ফেরার পথে মারা গেছেন। অত্যন্ত বেদনাদায়ক একটা খবর। আমার কাছে আরও বেশি বেদনাদায়ক, কারণ আমি ওনাকে পার্সোনালি চিনতাম। পরিচিতিটা হয়তো খুব বেশি দিনের ছিল না, কিন্তু আমি চিনতাম, একসাথে যাত্রাও করেছি বেশ কিছুক্ষণ। যেহেতু আমি অল্প বিস্তর ট্রেকিং করি, যদিও সেই ট্রেকিং এই এক্সপিডিশনের কাছে কিছুই নয়, তবুও ভাবলাম এই বিষয়ে একটু পর্যালোচনা করা উচিত যে এভারেস্টে কেন এত মৃত্যু হয়, তারপরেও কেন লোকে এভারেস্টে যেতে চায়, গেলে কি ধরনের প্রিকশন নেওয়া উচিত, বা যে কোনো ধরনের, শুধু এভারেস্ট বলে নয়, যে কোনো ধরনের ট্রেকিংয়ে যেতে গেলে কি ধরনের প্রিকশন নেওয়া উচিত, কিভাবে নিজের শরীরকে তৈরি করতে হয় এবং কিভাবে বুঝতে হয় অ্যান্ড ওয়েন ইউ শুড টেক দ্য কল, মানে আপনার কখন সেই কঠিন সিদ্ধান্তটা নিতে হয় যে আমি আর এগোবো না, ফিরে আসবো, আমি সমস্ত কিছু বাজি রেখে এই অভিযানে এলেও আমি আর এগোবো না, আমি ফিরে আসবো। তার কারণ এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে সবার আগে জীবন, তার থেকে বড় আর কিছু নয়। ট্রেকিং আবার হতে পারে, পিক ক্লাইম্ব আবার হতে পারে, জীবন একবার গেলে আর ফিরে আসবে না। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে পর্যালোচনা করা যাক যে এই মৃত্যু কেন হলো, বা বলা যেতে পারে যে এই মৃত্যুর পসিবল রিজনস কি কি হতে পারে, এবং কি করে সামান্যতম হলেও এই মৃত্যুর হাতছানি একটু হলেও এড়ানো যেতে পারে, বিপদগুলো একটু এড়ানো যেতে পারে ট্রেকিং করতে গিয়ে। চলুন শুরু করা যাক। সবার আগে ছোট করে বলে নেওয়া যাক যে ঘটনাটা কি ঘটেছিল। এভারেস্ট যাওয়ার মানে একদম সামিট করার, মানে শৃঙ্গে ওঠার আগে বেস ক্যাম্প থেকে শুরু করে বেস ক্যাম্প, তারপরে ক্যাম্প 1, তারপরে ক্যাম্প 2, তারপরে ক্যাম্প 3, তারপরে ক্যাম্প 4, যেখান থেকে সামিট পুশ শুরু হয়। ক্যাম্প 4 হচ্ছে লাস্ট ক্যাম্প সাইট বিফোর দ্য সামিট। এইখান থেকে আমাদের রুম্পা এবং সুব্রত, তারা দুজন সামিট এর জন্য পুশ শুরু করার কথা ছিল তাদের রাত্রির 8টার সময়, কিন্তু 8টার সময় বেরোতে গিয়ে তারা দেখেন যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তাকে তখন সেই 8টাটা বেরোনো পোস্টপোন করে হয় রাত্রির 12টায়। রাত্রির 12টায় শুরু করে সামিটের দিকে তারা আস্তে আস্তে এগোতে থাকেন। এবং আমরা জানি যে যদি আপনি এভারেস্টের ব্যাপারে একটুখানি খবরাখবর রাখেন, তাহলে দেখবেন যে এভারেস্টে যাওয়ার জন্য, যেহেতু এটা সব থেকে পপুলার পিক, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, এবং সব থেকে বড় কথা মাউন্টেনিয়ার্সদের ভাষায় এভারেস্ট ইজ আ টেকনিক্যালি ইজিয়ার পিক টু ক্লাইম্ব দ্যান এনি আদার 8000ers। সেই জন্য প্রচুর ভিড় হয়ে যায়, এবং এই ভিড় এভারেস্ট মানে ডেথ অন এভারেস্টে একটা অন্যতম বড় কারণ। যাই হোক, তো সেই তো সমস্ত কিছু মাথায় রেখে ক্যালকুলেশন করে তারা বেরিয়েছিলেন, এবং মোটামুটি যখন সামিট করেন তখন সকাল 10টা-11টা বাজে। আমি এক্স্যাক্ট কিছুই জানি না, এক্স্যাক্টলি এগুলো আমার রুম্পার মুখ থেকে শোনা খবর নয়, যা শোনা খবর বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক, পত্র পত্রিকা, এই সমস্ত থেকেই আমি খবর জোগাড় করে করছি। সুতরাং এতে হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, তার জন্য আমার আগাম ক্ষমা চেয়ে রাখলাম আমি। এবং তারপরে যখন সামিট করার পর তারা সগর্বে এভারেস্টের মাথায় পা রাখার পর, সেখানে বাঙালির তথা ভারতবাসীর নাম উজ্জ্বল করার পর তারা যখন সেখান থেকে নেমে আসছেন, সেই সময়ে সুব্রত বাবু যিনি ছিলেন, মানে সুব্রত, তার শরীর আস্তে আস্তে ছাড়তে শুরু করে। এই শরীর ছাড়া ব্যাপারটা কি, এটাতে আমরা পরে আসছি, বাট যেটা হয়েছে শরীর ছাড়তে শুরু করে, তিনি এক্সস্টেড ফিল করতে শুরু করেন, অক্সিজেনের অভাব বোধ করতে শুরু করেন। কেন করেন, কি বৃত্তান্ত, সেগুলোতে আমরা আসবো পরে, জাস্ট বি উইথ মি। এবং সেইখানে তার যে গাইড শেরপা তিনি ছিলেন, তিনি অনেক চেষ্টা করার পরেও, তাকে অনেক রকমভাবে পুশ করার পরেও তিনি আর এগোতে রাজি হননি। এই কথাটা একটা অদ্ভুত ব্যাপার, যে কেন রাজি হবেন না? যিনি জানেন যে এখানে বসে পড়লে আমার মৃত্যু অনিবার্য, সেখানে কেন আমি আর এগোবো না? সেখানে তো আমি আমার মৃত্যু আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, মৃত্যুটাকে অ্যাভয়েড করার জন্য, তবুও তিনি কেন বসে পড়লেন? এই সমস্ত কিছুই আমরা আলোচনা করব। তো
তো তিনি সেখানে বসে পড়েন এবং অনেক চেষ্টা সত্ত্বেও শেরপা তিনি তাকে ওখান থেকে মুভ করাতে সক্ষম হননি। এবং এখানেও একটা প্রশ্ন উঠে যায় যে সেই শেরপা তার সক্ষমতা নিয়ে, যদিও আমি সেই এক্সপার্ট নই, বাট স্টিল আমি নই, এই প্রশ্ন আরও অনেকে করছেন, বিভিন্ন বাইরের দেশ থেকেও করছেন। তো সেই প্রশ্নটা আমিও রাখলাম এবং তার এক্সপিরিয়েন্স নিয়ে এই সমস্ত কিছু। যাই হোক, তো ফাইনালি রুম্পা আগেই চলে আসে এবং তার অনেক পরে যখন সুব্রতর গাইড শেরপা যখন সেই ক্যাম্প 4-এ এসে উপস্থিত হয় অনেক বিকেল সন্ধ্যের দিকে, তখন একরকম ধরেই নেওয়া যায় এবং সেও এসে ডিক্লেয়ার করে যে না, আমি ওকে আনতে পারিনি। এবং ওই হাইটে একজনকে ওখানে ছেড়ে রেখে আসা মানে তার মৃত্যু অবধারিত, একদম 95% বা 99% বলেই দেওয়া যায়, আনটিল অ্যান্ড আনলেস সাম মিরাকলস হ্যাপেন। এবং মিরাকলস ঘটে না তা নয়, আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের সবার প্রিয়, সবার নমস্য বসন্ত সিংহ রায়, তাঁর সাথেই এই মিরাকল ঘটেছিল এবং আরও অনেকের সাথে ঘটেছিল, আরও বিভিন্ন পিকে। কিন্তু এক্ষেত্রে সেই মিরাকল আর ঘটেনি। সুব্রত অত্যন্ত প্যাথেটিকভাবে সেখানেই মারা যায়। আসুন এবার বোঝা যাক বা বুঝতে চেষ্টা করা যাক যে এই যে পাহাড়ে গেলে মেন যে সমস্যাটা, অক্সিজেনের সমস্যাটা কেন হয়, কেন একটা ব্রেথলেস ব্যাপার কাজ করে। ট্রেকিং করতে গেলে তো বটেই, যদি আপনারা অনেক সময় অনেক হাই অল্টিটিউড বেড়াতে যাই আমরা, যেখানে গাড়ি করেও যাই না কেন, বিশেষ করে দেখবেন যে গাড়ি করে গেলে আরও বেশি হয়। তার কারণ কি? দেখুন, খুব সহজ ব্যাপারটা যে আমরা যে সমতলে থাকি সেই সমতলে বাতাসে অক্সিজেনের ঘনত্ব অনেক বেশি। আমরা একবার যখন নিঃশ্বাস টানি, একটা নিঃশ্বাসের সাথে মানে একটা ইনহেলেশনের সাথে অনেকটা পরিমাণ অক্সিজেন আমাদের শরীরের ভিতরে ঢোকে, অ্যান্ড দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর আওয়ার ব্লাড টু গেট অক্সিজেনেটেড। যত আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকি, ক্লাইম্ব করতে থাকি, তত কি হয় না, এই বাতাসে অক্সিজেনের ঘনত্বটা মানে অক্সিজেন স্যাচুরেশনটা আস্তে আস্তে কমতে থাকে। তার ফলে আমরা একবার যখন ইনহেল করি, যতটা পরিমাণ অক্সিজেন আমরা এখানে নিতে অভ্যস্ত, তার থেকে কম পরিমাণ ঢুকতে থাকে। এবং এই অক্সিজেনের পরিমাণ হাইট পার 1000 ফিটে মনে হয় 6 মিলিগ্রাম না কত, আমি মেবি ভুলও হতে পারে, আমি মেয়ের বই থেকে পড়েছিলাম একবার, সেই অনুযায়ী বলছি, বাট কমতে থাকে, মোদ্দা কথা কমতে থাকে। এবং তার ফলে যেটা হয়, আমাদের বডি সবসময় চাইবে যে তাকে সঠিক পরিমাণ অক্সিজেন দিতে রক্তে। তার ফলে যেটা হয়, ব্রিদিংয়ের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, আমরা ঘন ঘন নিঃশ্বাস নিই এবং তার ফলে যেটা আপনি দেখবেন যে হার্ট রেটটা খুব স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায়। এবার এটা খুব নর্মাল জিনিস, খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অল্প একটু কমলো, আমার হার্ট রেট সামান্য একটু বাড়লো বা একটা লিমিট অনুযায়ী বাড়লো এবং অক্সিজেন স্যাচুরেশন যেরকম ফল করার কথা সেই রকম ফল করলো, দ্যাট ইজ ওকে। প্রবলেমটা হয়ে যায় যখন বেশি করে যায়, হার্ট রেট অনেক বেশি, অক্সিজেন স্যাচুরেশন অনেকটা কমে গেছে এবং ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন সমস্যাটা তৈরি হয়। এবং এই সমস্যা যত অল্টিটিউড বাড়ে তত বেশি তৈরি হতে থাকে, যদি না বডি ঠিকঠাকভাবে অ্যাক্লিমেটাইজ করে। এবং এই যে সমস্যা তৈরি হয়, এটাকে বলা হয় AMS। ট্রেকিংয়ের পরিভাষায় এটাকে বলা হয় AMS, মিনস অ্যাকিউট মাউন্টেন সিকনেস। এর সিমটমস কী? AMS এর সিমটমস কী? প্রথম সিমটম, আপনার ডিজি লাগবে, আপনার হেডেক থাকবে, আপনার একটা নজিয়াটিক টেন্ডেন্সি হবে, আপনার ঘুম হবে না ঠিকঠাকভাবে, হ্যাঁ, আপনি ব্রেথলেস ফিল করবেন। এবং এই ব্রেথলেসনেস ফিল করাটা কিন্তু আপনার শুরুর দিকে নাও হতে পারে, মানে তার কারণ হচ্ছে যে আরও অন্যান্য সিমটমগুলো আপনার আগে হতে পারে, যার ফলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন না যে আপনার AMS হয়েছে। আপনার হয়তো একটা আচ্ছা, যে আরেকটা যেটা হতে পারে, আপনার পেট খারাপ হতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমার হিল ডায়রিয়া হয়েছে বা আমার কোনো খাবার থেকে ফুড পয়জনিং হয়েছে, কিন্তু হতেই পারে এটা কিন্তু আপনার আর্লি সিমটম যে আপনাকে AMS হিট করেছে। এক্সহশন যখন হয় তখন আমরা হয়তো ভাবি AMS এর কথা, আমাদের ব্রিদিং ট্রাবল হচ্ছে, কিন্তু প্রথমেই যেটা মাথায় রাখার দরকার যে ব্রিদিং ট্রাবল মে পসিবলি নট দ্য ফার্স্ট সিমটম অফ AMS। এই সমস্ত সিমটমসগুলো দিয়ে আমাদেরকে ধরতে হবে, আর্লি ধরতে হবে। এবং আমাদের সেই জন্য সবসময় ট্রেকিংয়ে গেলে বা
যে কোনো হাই অল্টিটিউডে গেলে কয়েকটা জিনিস একটুখানি সঙ্গে রাখা দরকার, একদম ফার্স্ট এড কিট হিসেবে, যেটা একটা হচ্ছে অক্সিমিটার, একটা অক্সিজেন স্যাচুরেশন মাপার যন্ত্র, দ্যাট ইজ অক্সিমিটার, একটা হার্ট রেট মাপার যন্ত্র, সেটা অক্সিমিটারই থাকে, ব্লাড প্রেশার মনিটর, এবং অফকোর্স আপনি যদি ট্রেকিংয়ে যান তাহলে আপনি যে ট্রেকিং টিমের সঙ্গে যাচ্ছেন সেই ট্রেকিং টিমের সঙ্গে আছে কিনা বা আপনার নিজের কাছে আছে কিনা, এটা হচ্ছে অক্সিজেন ক্যান বা সিলিন্ডার, এবং আরও বিভিন্ন রকম ইভ্যাকুয়েশন প্রসেস, এই সমস্ত কিছু দেখে নেওয়া দরকার ওয়েন ইউ গো টু ট্রেক। তার কারণ যদি আপনার সেই সমস্যা হয়, এই সমস্ত জিনিসগুলো আপনার লাইফ সেভার হিসেবে কাজ করবে। এ তো গেল এএমএস। কিন্তু যখন লোকে এক্সপিডিশনে যায়, সেইখানে যখন যায় তখন কিন্তু চান্সেস থাকে এই এএমএস এর অ্যাডভান্সড জায়গায় চলে যাওয়ার। দুটো জিনিস হয়, একটা হচ্ছে হেপ আর দ্বিতীয়টা হচ্ছে হেস। হেপ, HAPE, হেপ, HACE, হেস, হাই অল্টিটিউড পালমোনারি ইডিমা, হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা। কি জিনিস? মানে যখন এই এএমএসটা আরও অ্যাকিউট পর্যায়ে চলে যায়, দ্যাট মিনস এই অক্সিজেনের অভাবে আস্তে আস্তে ফুসফুসের মধ্যে জল জমতে শুরু করে, এবং এই সময় কি হয়, আপনার অত্যন্ত রকম একটা ব্রেথলেসনেস আসে, আপনার শরীর পারবে না, আপনি মারাত্মক রকম এক্সস্টেড ফিল করবেন এবং আপনি আর এগোতে পারবেন না, এবং পসিবলি সুব্রতর সঙ্গে এটাই হয়েছিল। আই ডোন্ট নো, খুব খুব লেম্যানের জায়গা থেকে বলছি, বাট আমার পার্সপেক্টিভ এটা, আমাকে ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, অফকোর্স কমেন্টে বলবেন, বাট আমার ধারণা অবশ্যই হেপ তাকে অ্যাট্যাক করেছিল, হাই অল্টিটিউড পালমোনারি ইডিমা তার হয়েছিল। এবং এর সঙ্গে আরও মারাত্মক জিনিস, সেটা হচ্ছে হেস, দ্যাট ইজ হাই অল্টিটিউড সেরিব্রাল ইডিমা। আমি একটু আগে বলেছিলাম যে এমন একটা জায়গা যেখানে আমার শরীর ছেড়ে দিচ্ছে, আমি পারছি না, কিন্তু আমি তো চাইবো আমার শেষ রক্তবিন্দু অবধি আমি চেষ্টা করে টেনে হিঁচড়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। তার কারণ আমি জানি যে এখানে আমি বসে পড়া মানে আমার অবধারিত মৃত্যু, তাহলে আমি কেন বসবো? আমি দরকার হলে গড়িয়ে যাবো বা হোয়াট এভার, মানে অফকোর্স এটা সম্ভব নয়, বাট আমি বলছি কথার কথা, মানে আমার সেই জায়গায় তো আসবে। এইখানে যে জায়গাটা কাজ করে সেটা হচ্ছে হেস, দ্যাট ইজ হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা। সেরিব্রাল, ব্রেনে মস্তিষ্কে জল জমতে শুরু করে, ময়েস্ট হতে শুরু করে, এবং ব্রেন যদি একবার ময়েস্ট হয়, ইউ উইল লুজ ইউর ইন্টিগ্রিটি। আপনার স্বাভাবিক বুদ্ধি, আপনার সংলগ্নতা, এইগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে, আপনি অসংলগ্ন আচরণ করবেন। এবং তার কয়েকটা খুব ছোট উদাহরণ, যে আপনি স্ট্রেট লাইনে হাঁটতে পারবেন না, আপনাকে খুব সামান্য কিছু খুব লজিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করলে তার উত্তর দিতে পারবেন না, বা উত্তর দিতে গিয়ে আপনি ফাম্বল করবেন, এই জিনিসগুলো। এবং হেসের সবথেকে বড় বা সবথেকে খারাপ দিক যেটা হচ্ছে লোকে কিন্তু বুঝতে পারবেন যে তার হেস হয়েছে, বিকজ হেস হলে ইউ উইল নট ফিল ব্রেথলেস, বাট ইট ইজ আ সাইলেন্ট কিলার। এবং হতে পারে, আই এম নট শিওর, হতে পারে যে হিলারি স্টেপের কাছে ফেরার সময় তার মধ্যে হয়তো হেসও এফেক্ট করেছিল। সে হয়তো মানে হি ওয়াজ নট উইদিন হিজ ওন সেলফ, যে আমি এখানে বসে পড়লে আমার সঙ্গে পসিবল কি বিপদ হতে পারে। এই 1-to-1 বা 1-on-1 লজিক হয়তো তার মধ্যে কাজ করেনি। আমরা কেউ এখন আর জানতে পারবো না যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড অ্যাট দ্যাট মোমেন্ট। তো এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমরা কি করে এই এএমএস বা হেপ বা হেস এগুলোকে অ্যাভয়েড করবো। দেখুন, খুব বেসিক জায়গা, সেটা হচ্ছে আপনাকে প্রথম কথা, ইউ হ্যাভ টু অ্যাকোয়ার ইনাফ ফিজিক্যাল ফিটনেস। আপনি যে পর্যায়ে ট্রেকিং করবেন সেই পর্যায়ে ট্রেক করতে গেলে আপনি একটুখানি পড়াশোনা করলে, বা আপনি যদি ইন্টারেস্টেড হন, আপনি ঠিক খোঁজ পেয়ে যাবেন যে কতটা পরিমাণ আপনাকে এক্সারসাইজ করতে হবে, নিজের শরীরকে কি পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং খুব সহজ একটা এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনি মাঠে গিয়ে দৌড়ানো, মোটামুটি 30 বা 35 মিনিটে 5 কিলোমিটার এইরকম একটা জায়গায় যদি আপনি রেগুলার ছুটতে পারেন, তো ইউ উইল ফিল যে আপনি মোটামুটি একটা ওই 16-17 হাজার ফিট বা এরকম টাইপের একটা ট্রেকিং করার জন্য আপনার বডি মোটামুটি রেডি। আর এই ধরনের যেগুলো টেকনিক্যাল এক্সপিডিশন, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, K2, ধওলাগিরি, অন্নপূর্ণা, এইগুলো তো আলাদাই লেভেল। মানে এখানে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস থাকলে হবে না, তার সঙ্গে অবশ্যই যেটা যায় সেটা হচ্ছে মেন্টাল ফিটনেস। 2 নম্বর সেটা হচ্ছে যে টেকনিক্যাল নলেজ। আপনাকে বিভিন্ন জায়গায় টেকনিক্যাল মানে ক্লাইম্বিং,
র্যাপলিং, এই সমস্ত জিনিসগুলো বা এরকম আরও অনেক জিনিস আছে যে জিনিসগুলোর আপনার ট্রেনিং নিতে হবে। তার জন্য বিভিন্ন রকমের ইনস্টিটিউট আছে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে। এবং এই পিকগুলোতে যাওয়ার আগে আপনার বেশ কিছু প্রায়ার এক্সপিরিয়েন্সও লাগে। এই সমস্ত কিছু আপনার লাগে। আচ্ছা, তো এখানে আরও একটা কথা, তো আপনি 2 মাস ধরে বা 1 বছর ধরে আপনি নিজেকে তৈরি করলেন। আপনি খুব সহজেই, ধরুন আপনি খুব সহজেই 10 কিলোমিটার বা হাফ ম্যারাথন বা ফুল ম্যারাথন দৌড়ান। তো তাহলে কি এটা সম্ভব যে তাহলে আপনি খুব ইজিলি পাহাড়ে উঠে যাবেন? অফকোর্স আপনি খুব ইজিলি ট্রেকিং করবেন, এক্সপিডিশন করবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভীষণ রকম শারীরিকভাবে সক্ষম বলে আপনার এএমএস বা হেপ বা হেস হতে পারে না। বরং আপনি যদি সচেতন না থাকেন, দেখা গেছে যে সব থেকে বেশি যে ফিজিক্যালি ফিট তাকেই এএমএস আগে অ্যাটাক করে। অক্সিমোরনিক শুনতে লাগছে না? কারণ আছে, ডিরেক্ট কারণ নয়। যেটা হয় আর কি, যে অল্টিটিউড বাড়ার সঙ্গে আমি একটু আগে যেটা বললাম যে অক্সিজেন স্যাচুরেশন কমে এবং আমাদের শরীর অ্যাক্লিমেটাইজ করে, আমাদের শরীরে আরবিসি সেই রকমভাবে আস্তে আস্তে নিজেদেরকে ছড়িয়ে দেয় উইথ অক্সিজেন ইনটেক। এবং এটা আমাদের শরীরের সেলফ অ্যাক্লিমেটাইজেশন ক্ষমতা, কিন্তু সেটার জন্য সময় দিতে হবে। মানে আমি হঠাৎ করে 5000 ফিট থেকে যদি আমি 10,000 ফিটে উঠে যাই খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমাদের শরীর অ্যাক্লিমেটাইজ করতে পারবে না। তার কারণ 5000 ফিটে যে অক্সিজেন ছিল, খুব তাড়াতাড়ি আমি তার থেকে অনেক কম অক্সিজেনের জায়গায় চলে গেলাম, যেটা আমার লাং নিতে পারবে না, এবং যার ফলে এএমএস হিট করার চান্স অনেক বেশি। যে ফিজিক্যালি ফিট, সে দেখছে আমি ফিজিক্যালি ফিট, আমার কোনো কিছু হচ্ছে না, আমি হাঁপাচ্ছি না, সে দৌড়াবে। এবং দৌড়ানোর ফলে যেটা হবে, দৌড়ানো মানে লিটারালি দৌড়ানো নয়, দ্যাট মিনস হি উইল গো ফাস্ট। তার ফলে কি হবে, সে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং তার মধ্যে হঠাৎ করে লাঙের অ্যাক্লিমেটাইজ করার ক্ষমতাটা কিন্তু কমে যাবে, তার লাঙের উপর প্রেশার বেশি পড়বে, এএমএস তার আগে হিট করবে। সেই জন্য রুল বলে স্লো অ্যান্ড স্টেডি। অল্প অল্প যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, অনেক সময় থাকে যখন আস্তে যাওয়ার সুযোগ থাকে না, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট সিনারিও। বাট ইন নর্মাল কেসেস সব সময় ইউ শুড গো স্লোলি স্টেডিলি। এবং আপনার হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করতে হবে কম পরিমাণে অল্টিটিউড গেন করার, বা যদি বেশি অল্টিটিউড গেন হয়ও সেখানে দেখবেন বিভিন্ন ট্রেকিংয়ে অ্যাক্লিমেটাইজেশন ডে থাকে, মানে একটা দিন শুধু থাকে যে কোনো একটা জায়গায় গিয়ে ফিরে আসা। এভারেস্টের ক্ষেত্রে প্রায়ই হয় যে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 গেল, আবার বেস ক্যাম্পে ফিরে এলো, আবার 2 গিয়ে আবার বেস ক্যাম্পে ফিরে এলো, আবার ক্যাম্প করে গিয়ে আবার বেস ক্যাম্পে ফিরে এলো। তার কারণ আর কিচ্ছু না, শরীরটাকে ওই চরম একটা হাইটে অ্যাক্লিমেটাইজ করা। এইটা না করলে এই হেস বা এএমএস হওয়ার চান্স মারাত্মক রকমভাবে বেড়ে যায়। এত কিছু শুনে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক, যে আরে ভাই, তুমি তো এখানে বসে বসে বড় বড় কথা বলছো, যারা এভারেস্টে গিয়েছিলেন তারা তো তোমার থেকে অনেক বেশি সচেতন, তারা কি এই জিনিসগুলো জানতেন না? অবশ্যই জানতেন, আমার থেকে অনেক বেশি জানতেন। এইখানে আর একটা প্রশ্ন আসে যে এভারেস্ট হচ্ছে এমন একটা পিক, আমি আমার বন্ধু ক্লাইম্বারদেরই বলতে শুনি যে এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমার কাছে যদি টাকা থাকে, আমি যদি সেই টাকার অধিকারী হই, আমি এভারেস্ট জয় করতে পারবো। ওয়্যারাজ কাঞ্চনজঙ্ঘা বা K2 বা ধওলাগিরি বা অন্নপূর্ণা, এগুলো অনেক বেশি মোর ডিফিকাল্ট টেকনিক্যাল পিক টু ক্লাইম্ব। তবুও লোকে এভারেস্ট জয় করতে চায় কেন? তার একটাই কারণ, ওই সেই জর্জ ম্যালোরির বিখ্যাত উক্তি, বিকজ ইট ইজ দেয়ার। তো কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন থেকেই যায়, যে প্রশ্ন অলরেডি সুব্রতর বাড়ির লোকেরা করতে শুরু করে দিয়েছেন। এই এক্সপিডিশনের ব্যাপারে আমার থেকে অনেক বেশি ওয়াকিবহাল, তাদের কাছ থেকেই শুনে আমি আরও বেশি এই জিনিসগুলো জানতে পেরেছি, এবং আমি আরও অনেক বাইরের দেশের ক্লাইম্বারদের কথা শুনলাম, বই পড়লাম, আর্টিকেল পড়লাম, এবং তারাও দেখছি একই কথা বলছেন যে এই যে ব্যাঙের ছাতার মতন নেপালে ব্যাঙের ছাতার মতন এভারেস্ট ক্লাইম্ব করিয়ে দেওয়ার যে এজেন্সিগুলো গজিয়ে উঠেছে, তারা অত্যন্ত কম পয়সা নিয়ে এভারেস্ট ক্লাইম্ব করিয়ে দেয়। তাদের কাছে অভিজ্ঞ শেরপা কম থাকে, তাদের কাছে টেকনিক্যাল ইকুইপমেন্ট হয়তো প্রয়োজনের তুলনায় কম থাকে, যেটা থাকলে হয়তো এই দুর্ঘটনাগুলো এড়ানো যেত। আমি কীরকম বলছি, ধরুন এই যে এক্সপিডিশন
যেখানে আমাদের সুব্রত রুম্পায়রা গিয়েছিল, স্নোই হরাইজন বলে একটা এজেন্সি নেপালের। সেখানে সেই টিমে আরও একজন ছিলেন ফিলিপাইন্সের সান্তিয়াগো বলে, তিনিও বেশ এইরকমই ওনাদেরই মতন বয়স্ক 40 ঊর্ধ্ব একজন ব্যক্তি। তিনি কিন্তু সামিট করতে জানেনি, তিনি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 4 এর মধ্যেই ছিলেন এবং সেখানেই তিনি ভেন্ডেড হয়ে গিয়ে সেখানেই তিনি মারা যান। দিস ইজ আটমোস্ট আনফর্চুনেট। আমার এটা আনবিলিভেবল, অবিশ্বাস্য লাগছে, এটা কি করে হতে পারে। অফকোর্স হতেই পারে, এটা দেখুন, এভরিথিং আন্ডার সান ক্যান হ্যাপেন, এবং সবসময় যে তার জন্য কাউকে দোষী করতে হবে এরকম কোনো কারণ নেই। কিন্তু ঘটনাটা ভীষণ রেয়ার যে একজন ক্লাইম্বার যিনি এভারেস্ট ক্লাইম্ব করতে যাচ্ছেন, তিনি সুব্রতর আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা তবু মেনে নিতে পারি যে সে ক্লাইম্ব করেছিল, তারপরে তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে। বাট যিনি ক্লাইম্ব সামিট পুশ করা শুরুই করেননি, তিনি মারা গেলেন, তিনি নিজে বুঝতে পারলেন না, বা তার গাইডস শেরপা যারা ছিল তারা বুঝতে পারলো না, তারা কেন তাকে ছাড়লো। এই জিনিসগুলো, এই প্রশ্ন আমার মনে উঠেছে, জানি না সঠিক প্রশ্ন কিনা, আপনারা যদি আরও ভালো জানেন তো আপনারা কমেন্ট করুন। বাট সান্তিয়াগোর প্রতি আমার ফুল স্যালিউট, কারণ তিনি নিজেকে পুশ করেছিলেন। হ্যাঁ, হতে পারে আপনারা বলতে পারেন যে তিনি হয়তো বোকার মতন গেছেন, তিনি নিজের ক্ষমতা জাননি, বাট আগেন সেই জায়গায় আমি যাব না, কারণ everybody has his own dream, everybody has his own way of looking at life. সেই জায়গায় না গিয়ে আমি কখনোই জাজমেন্টাল হব না। কিন্তু অবশ্যই প্রশ্ন আমি তুলব সেই এজেন্সির দিকে যারা সঠিক গাইড দিতে পারেনি। যেখানে প্রশ্ন লাইফ অ্যান্ড ডেথের, সেখানে কিন্তু সামান্য একটা ডিসিশন নিতে পারা বা না পারার মধ্যে যেখানে একটা জীবন মৃত্যু দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। A better solution to the problem of climbers getting lost on the mountain would be that their guides do not leave them alone. সেই কারণে আমার যেটা মনে হয় যে এভারেস্ট অভিযানে সবথেকে বেশি যেটা দরকার, এই সমস্ত যা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, আমার ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল টাফনেস, আমার এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু, তারপরেও যেটা দরকার সেটা হচ্ছে টাকা, আ লট অফ মানি। রুম্পার মুখ থেকেই শোনা, যে কিনা ওয়েস্ট বেঙ্গলের 5th মহিলা ক্লাইম্বার অন দ্য টপ অফ দ্য এভারেস্ট, এবং আমাদের নদিয়ার প্রথম, আমাদের গর্ব, তারই কথায় যে প্রায় তার 30 থেকে 32 লাখ টাকা খরচা হয়েছে। আমাদের মতন একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা পরিবারের পক্ষে এই 30-32 লাখ টাকা অনেক টাকা, কিন্তু এই টাকা কিছুই নয়, বরং এটা অনেক কম খরচে এভারেস্ট করে আসা। তার মানে কি এই যে আমি টাকা নেই বলে আমি এভারেস্টে যাব না, বা আমি এই টাকায় যাব না, বা আমার কাছে একমাত্র আমি তার মানে শুধুমাত্র মিলিয়নেয়ার ক্লাইম্বারদেরই এভারেস্টে যাওয়ার ক্ষমতা থাকে? ব্যাপারটা তা নয়। এখানে প্রশ্নটা আমাদের ক্লাইম্বারদের নয়, প্রশ্নটা অনেক বেশি আমি ছুড়ে দিতে চাই নেপাল গভর্নমেন্টের কাছে, যারা এই সমস্ত এজেন্সিগুলোর এক্সিস্টেন্সকে সাপোর্ট করেছে, তাদেরকে পারমিশন দিয়েছে। তার কারণ হচ্ছে যে তারা এই অল্প টাকার প্রলোভন দেখিয়ে ইনএক্সপিরিয়েন্সড শেরপা দিয়ে এবং খারাপ বা আনওয়ার্দি ইকুইপমেন্টের কারণে এই ধরনের প্রাণ সেখানে যাচ্ছে। তো সেখানে কিন্তু গভর্নমেন্টের আরও বেশি স্ট্রিক্ট হওয়া দরকার, যাতে করে এই ধরনের সংস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। রেগুলেশন আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। হ্যাঁ, যেটা আমি নেপাল গভর্নমেন্টের কাছে আবেদন করব, আমি জানি না আমার এই আবেদন পৌঁছবে কিনা, যে তারা অবশ্যই এটা তাদের একটা সোর্স অফ ইনকাম, বাট তারা একটু ভেবে দেখতে পারেন যে সেখানে একটুখানি কমাতে পারেন তারা তাদের রেভিনিউ, যাতে করে এই ধরনের আমাদের মতন মধ্যবিত্ত যিনি এবল, তার স্বপ্ন পূরণ হয় এভারেস্ট জয় করার। আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক দ্য হার্ড কল বিটুইন ইউর লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড ইউর ড্রিম কাম ট্রু। আপাতত আজকে এইটুকুই। আপনারা কি মনে করেন আপনাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি এই রকম নলেজ এপিসোড নিয়ে আমি আবার আসবো, এবং সাথে বেড়ানোর এবং ট্রেকিংয়ের ভিডিও তো থাকবেই। আবার ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।